নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ আপনাদের কাছে আবারও নিয়ে আসছি এমন এক সাহিত্যিকের রচনা যার লেখা আগে এই পডকাস্টে পাঠ করিনি। গত সিজন থেকে আরম্ভ করে আমরা বাংলায় কল্পবিজ্ঞান এবং তার বিবর্তনের দিকে একটু বিশেষভাবে মনোনিবেশ করছি। নিয়মিত শ্রোতা বন্ধুরা তা জানেন। আজকে আপনাদের কাছে নিয়ে আসব সেই রকমই একজনকে। তিনি এনাক্ষী চট্টোপাধ্যায়। এনাক্ষীর জন্ম 1934 সালে পাটনায়। তাঁদের পরিবারের আদি নিবাস ছিল নদিয়া জেলায়। পড়াশোনা পাটনাতেই। যতদূর বুঝতে পারি, পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ও পরে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিয়ের পরে চলে আসেন কলকাতা। স্বামী শান্তিময় চট্টোপাধ্যায় ছিলেন মেঘনাদ সাহার প্রিয় শিষ্য। হয়তো কলেজের প্রথম ডিগ্রি বিজ্ঞানের হওয়ার ফলে, হয়তোবা পরমাণু বিজ্ঞানী স্বামীর সাহচর্যে বিজ্ঞান নিয়ে লেখাই তাঁর জীবনের ব্রত হয়ে দাঁড়ায়। কিছু ভ্রমণ কাহিনী, কিছু আত্মজীবনীমূলক লেখা বাদ দিলে তাঁর বেশিরভাগ লেখাই বিজ্ঞান সম্পর্কিত। কল্পবিজ্ঞান তো লিখেছেনই, কিন্তু তাঁর বিজ্ঞান সম্পর্কিত অন্য সৃষ্টিগুলি বোধহয় আরও মূল্যবান। মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসুর প্রামাণিক জীবনী এবং ভারতে বিজ্ঞান চর্চার বর্ণনা, এই সবকটি বইই এনাক্ষী এবং শান্তিময়ের যৌথ রচনা। অনুমান করি শান্তিময় যোগাতেন বিজ্ঞানের তত্ত্ব ও তার ঐতিহাসিক তথ্য, আর এনাক্ষী যোগাতেন সাহিত্যে তার রূপায়ণ। দুজনের যৌথভাবে লেখা পরমাণু জিজ্ঞাসা বইটি সবথেকে সমাদৃত হয় এবং এই জন্য তাঁরা রবীন্দ্র পুরস্কার পান। সাহিত্যকর্মের জন্য আরও বিভিন্ন পুরস্কার এনাক্ষী পেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে জনপ্রিয় আনন্দমেলা পত্রিকায় ধাঁধা প্রকাশ হতো ভানুমতি নামক লেখিকার কলমে। প্রকৃতপক্ষে এনাক্ষীই ছিলেন ভানুমতি। বিজ্ঞানকে সবার কাছে সুগম করে পৌঁছে দেওয়া তাঁর লক্ষ্য ছিল। ওই পরমাণু জিজ্ঞাসা বইয়ের ভূমিকাতেই তিনি বলেছেন, বিজ্ঞানের সঙ্গে আজকের যুগের সর্বসাধারণের যোগ আছে, তাই জীবিকা ব্যাপারে প্রত্যক্ষ সংযোগ না থাকলেও তার খবরাখবর রাখা, তার বুদ্ধিমান দর্শক হওয়া আমাদের সকলের প্রয়োজন। আর জোর গলায় এও বলেছেন যে যদি বিজ্ঞানের তত্ত্ব সর্বসাধারণের গ্রহণযোগ্য না করে তোলা যায়, তার দোষ উপস্থাপকের, পাঠকের নয়। এই দুরূহ সাধনা তিনি নানাভাবে করে গেছেন সারা জীবন, এবং পরমাণু বিজ্ঞানের মতো কঠিন বিষয়কেও এনে দিতে পেরেছিলেন সকলের কাছে। এই কিছুদিন আগে 2021 সালে তিনি পরলোক গমন করেন। কিন্তু আমাদের আসর তো গল্প কথার, তাই আমরা এনাক্ষীর লেখা গল্পের দিকেই বেশি মনোযোগ দেব। বেশ কিছু কল্পবিজ্ঞান লিখে গেছেন এনাক্ষী চট্টোপাধ্যায়। বেশ বোঝা যায় নিজের গল্প রচনার থেকে সাহিত্যের ভালো ভালো গল্প অন্য ভাষাভাষী পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে তাঁর আগ্রহ কম কিছু ছিল না। প্রেমেন্দ্র মিত্রের 2টি কল্পবিজ্ঞান উপন্যাস আর সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিমও তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আবার বাংলায় অনুবাদ করেছিলেন বিক্রম শেঠের আ সুটেবল বয়, জয়ন্ত বিষ্ণু নার্লিকারের এবং আসিমভ, আর্থার ক্লার্ক প্রমুখ বেশ কিছু পাশ্চাত্য সাহিত্যিকের কল্পবিজ্ঞানের গল্প। পাঠকদের কাছে ভালো জিনিস পৌঁছে দেবার জন্য নিজেকে সরিয়ে রেখে অন্যের কীর্তির বিস্তারের চেষ্টা বেশিরভাগ লেখক মানুষই করেন না। এটাও এনাক্ষীর একটি বিশেষত্ব। অধুনা কল্পবিশ্ব প্রকাশনী এনাক্ষী চট্টোপাধ্যায়ের একটি কল্পবিজ্ঞান রচনা সমগ্র প্রকাশ করেছেন, যার সম্পাদক সন্তু বাগ ও দীপ ঘোষ। এতে এনাক্ষীর নিজের লেখা গল্প আর অনুদিত গল্প দুইই আছে। খুব যত্নের সঙ্গে সম্পাদিত ও মুদ্রিত বইটি। কল্পবিশ্বকে ধন্যবাদ জানাই, কিন্তু দুঃখের সঙ্গে দেখছি যে সেই তথ্যাদি একেবারে সম্পূর্ণ নয়। তা করাও হয়তো শক্ত। বেশ কয়েকটি গল্প যে আসলে অনুবাদ বা অন্য গল্পের ছায়াবলম্বনে,
যেমন জন ওয়াইন্ডহ্যামের কম্প্যাশন সার্কিট, আজিমভের জোকস্টার, হাইনলাইনের অ্যান্ড হি বিল্ট আ ক্রুকেড হাউস, তা পাঠকের কাছে সুস্পষ্ট হলেও বইতে উল্লেখ করা নেই। তাই আজ যে গল্পটি পড়ব তা যে এনাক্ষীর নিজের রচনা তা একেবারে জোর দিয়ে বলতে পারি না, কিন্তু বিষয়বস্তু, বাচনভঙ্গি সব মিলিয়ে সেটাই মনে হয়। বোধ করি এই গল্পটি একেবারেই মৌলিক। এরপরেও এই আসরে মাঝে মাঝে তাঁর গল্প পাঠের ইচ্ছা রইল। আরম্ভ করছি আজকের পাঠ। এনাক্ষী চট্টোপাধ্যায়ের গল্প তার সপ্তক। এক। তোমরা কি সত্যি সত্যি ভালো করে খুঁজেছিলে? প্রশ্নটা করল সবলু তার কাকা আবুকে। তুই তো আচ্ছা ছেলে, যা হোক। আরে তোরা তো থাকিস ইংল্যান্ডে, এখানে আমরা কি করেছি না করেছি তার কোনো খবর রাখিস? ফস করে একটা কথা বলে ফেললেই হলো। আরে খোঁজা বলে খোঁজা, তোষক বালিশ ফাটিয়ে, নাগরার মধ্যে হাত ঢুকিয়ে, হাঁড়িতে কুঁড়িতে, ফ্রিজের বরফ ট্রেতে, আদাড়ে বাদাড়ে এই 50 বছর ধরে কোথায় খুঁজতে বাকি রাখা হয়েছে বল? সবলু তবু নাছোড় বান্দা। তার ধারণা যেহেতু সে দেশে ছিল না, তাই তার বাবার দাদুর মানে কর্তা বাবার সেই লুকোনো জিনিস খোঁজায় নিশ্চয়ই কিছু গাফিলতি থেকে গিয়েছে। পিসিরা এখানে থাকে না, থাকার মধ্যে শুধু আবু আর কাকি। তাও কাকি সবসময়ই বাজনা নিয়ে ব্যস্ত। আবু চাকরি করে বটে, তবে বাকি সমস্ত সময়টা গানের আসরে যাওয়া আর বাড়িতে আসর বসানো নিয়েই মত্ত। নিশ্চয়ই কোনো সহজ জায়গাতে লুকোনো আছে জিনিসটা, সে থাকলে ঠিকই খুঁজে বার করতে পারত। আচ্ছা, তোমরা কি বাগানের কুয়োতে খুঁজেছিলে? কি বললি? বাগানের কুয়ো? হা হা করে গলা ছেড়ে হেসে উঠল আবু। বাগানের কুয়ো কোথায়? চ দেখবি চ। একটু অপ্রস্তুত হয়ে গেল সবলু। বাগানের কুয়ো কোথায় সে জানবে কি করে? বাগানটা যে কোথায় তাও তো সে জানে না। জন্মের পর এই প্রথম সে দেশে ফিরেছে। তবে মায়ের কাছে গল্প শুনে শুনে আর ছবি দেখে মনে হচ্ছে এ বাড়ি তার বহুকালের চেনা। দমবার পাত্র নয় সে। বলল, তবে যে মা বলে ছোটবেলায় তোমরা নাকি বাগানের কুয়োয় জল তুলতে আর তোমাদের কাছাকাছি আসতে দেখলেই মালি তাড়া লাগাতো। তার আবু কাকা গোঁফের ফাঁকে সূক্ষ্ম হাসল। হ্যাঁ, তোর মা সব দেখে উল্টে গিয়েছে কি না? সে তো তখন ধান বাদনা কোথায় হামাগুড়ি দিচ্ছে। মায়ের সম্পর্কে এরকম অপমানকর উক্তি শুনে সবলুর মুখটা লাল হলো। সে বলল, বাহ, বাবা বলেনি বুঝি? কিন্তু তোর বাবা এটা বলেনি যে দাদু মারা যাবার পর সেই কুয়ো বুঝিয়ে ওখানে পেল্লায় এক বাড়ি তৈরি হয়েছে। সেই লোকটা জ্যাঠামশাই যাকে বাগানের অর্ধেকটা বেচে দিয়েছিল, তারই কীর্তি এটি। মুখ শুকিয়ে গেল সবলুর। তার মানে রহস্য যদি কুয়োর মধ্যে থেকেও থাকে, তাহলে সেখানে পৌঁছবার আর কোনো রাস্তাই রইল না। সে বলল, তাহলে কি হবে আবু? আবু অম্লান বদনে বলল, ভেঙে গুঁড়িয়ে দেবো বাড়ি। তুই ভাবছিস কেন? তবে আগে আমাদের জানতে হবে জিনিসটা কুয়োর মধ্যে লুকোনো আছে কি না। আমার মনে হয় নেই, কারণ থাকলে সেটা এতদিনে গলে পাঁক হয়ে গিয়ে থাকবে। ক্রমশই দমে যাচ্ছিল সবলু। ঘাবড়ে গিয়ে বলল, কুয়োতে জল ছিল? জল ছিল? জল ছিল নাকি বালি ছিল? আমরা তো তাহলে দড়ি করে বালতি নামিয়ে কি তুলতাম? তোদের ইংল্যান্ডে আবার কুয়ো ফুয়ো নেই বুঝি? কিছুই দেখলি না পৃথিবীটার। কাকার এই খোঁচা চুপ করে হজম করে গেল সবলু। সত্যি বলতে কি, কথাটা তার ঠিকই মনে হয়। দেশে ফিরে এসে অবধি সে দেখছে কত রকম লোক কত কি করছে, কত রকম আওয়াজ। একটা বাড়ির মধ্যে কখন কে ঢুকছে কে বেরোচ্ছে, এদিকে ইস্ত্রিওয়ালা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কাপড় কাপড় করে মাথা খারাপ করে দিচ্ছে। ওদিক দিয়ে মই ঘাড়ে করে একটা লোক চলে যাচ্ছে পিছনের গলিতে। এত রকম কাণ্ড, লোকজন, হইচই, এসব তাদের কেনটানের পাড়ায় হয় না। ওখানে রাস্তাঘাট ফাঁকা, মাঝে মাঝে হুসহাস করে 2-4টে গাড়ি চলে যাচ্ছে, কখনো একটা দুটো সাইকেল।
আর বাড়িগুলো তো দুর্গ, ভিতরে কি হচ্ছে কিছু বোঝাও যায় না, শোনাও যায় না। সবলু ঠিক করেছে ও আর ফিরে যাবে না, এখানেই থেকে যাবে। আর কিছু না হোক, স্ত্রীর গাড়ি নিয়ে এ পাড়া ও পাড়া করে তার দিব্যি চলে যাবে। স্ত্রীওয়ালার সঙ্গে ওর খুব ভাব হয়ে গিয়েছে। ও জিজ্ঞেস করেছিল, যদিও সেটা অন্যায় কৌতূহল, যে চাকরি না করে এই কাজ সে কেন করছে। স্ত্রীওয়ালা বেশ অহংকার করে বলেছিল, কেন করব? একটা ড্রাইভার যা মাইনে পায়, আমি তার চেয়ে বেশি রোজগার করি। কত দূর দূর থেকে লোকে আসে গাড়ি ভর্তি করে কাপড় নিয়ে। আর তাছাড়া আমার ইচ্ছে মতো কাজ করি, রোজই যে কাপড় ইস্ত্রি করব তার কি মানে? লোকটা কথা বলতে বলতে পাশের তোলা উনুনে রাখা আর একটা চ্যাপ্টা ইস্ত্রি তুলে নিয়ে জল ছিটিয়ে দেখে নিল কতটা গরম হয়েছে। সবলু অবাক হয়ে বলল, ওগুলো কি? কারণ সে কখনো এরকম ইস্ত্রি দেখেনি, এরকম উনুনও না। ওর মধ্যে গোল গোল বলের মতো কি সব কালো কালো। কোনগুলো? ইস্ত্রিওয়ালা আরও অবাক। ও ওইগুলো, খোকাবাবু বিলায়েতে থাকো তাই জন্যে। ওগুলো এক রকমের কয়লা, তবে খনি থেকে তোলা নয়। এখন ওই কয়লা দিয়ে উনুন ধরানো বারণ হয়ে গিয়েছে। এগুলো কারখানায় বানানো হয়, আমরা বলি গুল। খুব সুবিধা, ধোঁয়া হয় না, অনেকক্ষণ তাপ থাকে। এ তো ভারী মজা। সবলু তখনই মনে মনে ঠিক করে নেয়, বড় হয়ে সে এই রকম গুলের উনুনে ইস্ত্রি সেঁকবে আর জামাকাপড় ইস্ত্রি করবে। একজন ড্রাইভারের চেয়ে বেশি টাকা রোজগার করবে। অবশ্য মা বাবা রাজি হলে হয়। আর ঠিকই বলেছে, ওখানে থাকার জন্যে তার কত জিনিস শেখা হয়নি, দেখা তো দূরের কথা। এই যেমন কর্তা বাবার সেই আশ্চর্য জিনিস, 50 বছর ধরে তার জন্য তোলপাড় চলছে। এখানে থাকলে সবলু এতদিনে ঠিকই বার করে ফেলত। এরা ঠিক পথে এগোচ্ছে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখতে হয়। 2. সবলুর বাবা শুভ্রশঙ্কর যখন দেশ ছাড়েন, তখন কেউ ভাবেনি তিনি ওখানেই পাকাপোক্তভাবে থেকে যাবেন। তিনি নিজেও সম্ভবত ভাবেননি। কিন্তু ভালো ভালো চাকরির লোভ কি সহজে ছাড়া যায়? প্রত্যেকবার ভাবেন, এই একটু টাকা জমিয়ে নিই, তারপর দেশে ফিরব। ইতিমধ্যে 2-4টে বৈজ্ঞানিক কলাকৌশল যদি আয়ত্ত করে নিতে পারি, মন্দ কি? তারপর অন্য একটা চাকরির অফার আসে, এটার থেকেও ভালো। উনি স্ত্রীকে বলেন, বুঝেছ মিতা, আর 4টে বছর কোনো মতে চোখ কান বুঝে চালিয়ে নাও, দেখতে দেখতে কেটে যাবে। মিতার আপত্তি শুধু একটাই, সবলুর বাংলা যে ক্রমশ তেড়া বেঁকা হয়ে যাচ্ছে, শক্ত কথার মানে বোঝে না। সেদিন বললাম অকথ্য, ও বলল তার মানে কি মা? ওর জন্য আমাদের সহজ সহজ কথা বলতে হয়। চিরটা কাল কি ও ছেলে মানুষই থাকবে? আর ওরকম সাহেবী উচ্চারণে বাংলা আমার শুনতে একদম ভালো লাগে না, তুমি তো জানো। এভাবে চললে ছেলেটা মানুষ হবে কি করে বলো? শুভ্রশঙ্কর মাথা টাথা চুলকে বললেন, তাহলে তুমি বরং এই শীতের ছুটিতে ওকে নিয়ে দেশে ঘুরে এসো, বাংলা শুনে শুনে কানটা ইমপ্রুভ করবে। আর ওর গানের কি হবে? সবলুর মায়ের খুব ইচ্ছে প্রপিতামহের মতো সবলুও একজন বড় গাইয়ে হোক। সবলু কারো কাছে গান শেখেনি, কিন্তু তার স্বাভাবিক গানের গলা আছে। তার সপ্তকে গলা এত সহজে উঠে যায় যে লোকে আশ্চর্য হয়ে বলে, হবে না, কার বাড়ির ছেলে দেখতে হবে তো। শুভ্রশঙ্করের ঠাকুরদার গলা ছিল কিংবদন্তির মতো। তাঁর বহু টেপ করা সঙ্গীত এখন জাতীয় আর্কাইভে সযত্নে রাখা আছে, বাড়িতে কিছু নেই। তাঁর মৃত্যুর পর যে বছর তাঁকে জাতীয় সঙ্গীত রত্নের সম্মান দেওয়া হলো, সে বছরই তাঁর যাবতীয় ব্যক্তিগত জিনিস আর্কাইভে চলে যায়, এই রকমই নাকি নিয়ম। বাড়িতে লুকিয়ে চুরিয়ে কেউ একটা ক্যাসেটও যে রাখবে, তাতে বাদ সেধেছিলেন শুভ্রশঙ্করের বাবা। তিনি আবার গান শুনলেই ভয়ানক চটে যেতেন। কেউ কেউ বলে তাঁর মাথার গণ্ডগোল হয়েছিল, কিন্তু আসল কথা তা নয়। তাঁর বাবার সেই মহান কীর্তির পর তাঁর সঙ্গে যা ব্যবহার করা হয়েছিল, তাতে তিনি সঙ্গীত জগতের সব কিছুর উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েন। নিজে তো তানপুরাতে আর হাতই দিলেন না, এমনকি ছেলে মেয়েদের সবাইকে গানের চর্চা থেকে যথাসাধ্য আটকালেন। এমন এমন সব সাবজেক্টে তাদের ভর্তি করে দিলেন যাতে গানের জন্য কোনো সময়ই আর অবশিষ্ট না থাকে। তবু তাঁর 2 ছেলে শুভ্র আর অভ্র লুকিয়ে চুরিয়ে গানের জলসাতে যেত।
কিন্তু তার জন্য অনেক সতর্কতা অবলম্বন করতে হতো। দুই বোন ইন্দু আর বিন্দু যতদিন এ বাড়িতে ছিল তাদের খুব তোয়াজ করে চলতে হতো। একটু এদিক ওদিক হলেই বাবার কাছে ফাঁস হয়ে যাবে, সারা রাত কোথায় গিয়ে গান বাজনা শুনেছ। তারপর খাওয়া বন্ধ। ইন্দু বিন্দু বিয়ে হয়ে একজন চলে গিয়েছে অস্ট্রেলিয়ায়, আর একজন জার্মানি। হাঁপ ছেড়ে বেঁচেছিল দুই ভাই। তারপর ভাগ্যের এমনই পরিহাস, শুভ্রকেও চলে যেতে হলো ইংল্যান্ড। গানের চর্চা করার স্বাধীনতা এলো, কিন্তু সুযোগ চিরকালের মতো গেল। মাঝে মাঝে মনে পড়ে উদাস হয়ে যেত সে, কিন্তু 40-এর দিকে বয়স ক্রমশ এগোচ্ছে, এরপরে কি আর গলা সাধার সময় আছে? এই নিয়ে সবলুর সঙ্গে তার বাবার কখনো কোনো কথা হতো না, কিন্তু আভাসে ইঙ্গিতে সবলু বুঝতে পারত গান ভালো করে না শেখা নিয়ে বাবার মনের মধ্যে একটা লুকোনো কষ্ট আছে। মার সঙ্গে কথাবার্তা বলা বরং অনেক সহজ। প্রপিতামহের সব গল্প মায়ের কাছেই শোনা, আর সেই ঐতিহাসিক ঘটনা। সত্যি সত্যি সেই কথা এখন মডার্ন হিস্ট্রির ছাত্রদের পড়তে হয়। সঙ্গীত ও যুদ্ধনীতি এই বিষয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে। ভারতের সব স্কুলে সকলকে পড়তে হয় সেটা। তবে সবলুকে স্কুলে পড়তে হয়নি, বাড়িতে পড়েছে। পড়তে পড়তে খুব অবাক লাগে তার, সত্যি এরকম একটা ঘটনা ঘটেছিল, আর তার নায়কেরই বংশধর সে। সত্যি বলে বিশ্বাস হয়নি প্রথম দিন। মাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মা, এরকম হয় নাকি? হবে না কেন, এই তো লেখা আছে। কিন্তু আগে কখনো কেউ গান দিয়ে যুদ্ধ থামিয়েছে? অরফিউসের গল্প জানিস না? জানি, যে বাজনা বাজিয়ে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বতকে জাদু করে রাখত। মানুষও দুঃখ কষ্ট ভুলে যেত। কিন্তু সে তো গল্প। অরফিউস বলে সত্যি কি কেউ ছিল? সেটা বলা মুশকিল। গল্প তো গল্পই। তবে হয়তো সেকালে ওই রকম কেউ ছিল, যার গান শুনে সবাই মেতে উঠত। এরকম তো কত গাইয়ে বাজিয়ে আছেন। সেটা স্বীকার করতেই হয়। সবলু মিউজিক শুনতে শুনতে নাওয়া খাওয়া ভুলে যায়। সেই নিয়ে ঝামেলাও কি কম হয় নাকি? হোমওয়ার্ক বাকি পড়ে যায়। পরের দিন ক্লাসে সকলের সামনে নাকাল হতে হয়। ক্লাস টিচার মিস নাফিল্ড বলেন, আজ আমাদের মিউজিক্যাল জিনিয়াস নতুন কি কম্পোজ করলেন, আমরা শুনতে পারি কি? সবলুকে আর দুবার বলতে হয় না, সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে শুরু করে দেয়, বাউল মোরা। ছেলেমেয়েরা সব চুপ করে গালে হাত দিয়ে বসে শোনে। তারপর শেষ হতেই হইচই শুরু করে, বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। সবলুকে বাধ্য হয়ে বলতে হয় এটা তার রচনা নয়। নিজে গান কিংবা সুর রচনা করার মতো ক্ষমতা তার এখনো হয়নি। সবলু কিন্তু মনে মনে জানে একদিন তাকে মিউজিশিয়ান হতেই হবে। কেউ তাকে ভেতর থেকে প্ররোচনা দেয়। সে কি তার প্রপিতামহের উত্তরাধিকার? বাড়িতে গিয়ে ঘটনাটা বলতেই বাবা আর মার দুরকম প্রতিক্রিয়া হয়। মার মুখটা আনন্দে ঝলমল করে উঠল। তুই গাইলি? ঠিকঠাক গাইতে পেরেছিলি তো? রাগভ্রষ্ট হয়ে যাসনি? বাবা গম্ভীর মুখে বললেন, ভৈরবী বড় বিশুদ্ধ রাগ। ক্লাসিক্যাল মিউজিক নিয়ে ছেলে খেলা করো না। কিন্তু বাবা, সবাই খুব মন দিয়ে শুনল তো। তাতে কিছুই প্রমাণ হয় না। অন্য রকম শব্দ, তাই কৌতূহল। ওদের কি এই মিউজিকে কোনো ট্রেনিং আছে? ওদের কান কি ধরতে পারে কোমল রে ছুঁয়ে যাওয়া, কোমল রে থেকে কোমল গা, তারপর মোচড় খেয়ে সারে গা রে গা? অপ্রস্তুত হয়ে চুপ করে যান শুভ্র। সবলু দেখেছে এই রকমই হয়। ভারতীয় রাগ সঙ্গীতের প্রসঙ্গ এলেই বাবা যেন কেমন হয়ে যান। সাদা চামড়ার লোকেরা ছুঁয়ে ফেলে যেন অপবিত্র করে দিচ্ছে, এই রকম ভাব। অথচ গানের আবার দেশ বিদেশ কি? ভালো গান শুনতে সকলেই ভালোবাসে, যদি সত্যিই ভালো হয়। সবলুকে তেমন চেষ্টা করতে হয় না। ওর গলায় খুব সহজে রাগের চেহারা উঠে আসে, এমনকি টপ্পা, গিটকিরি, গমক, সপাট তানের মতো কঠিন কঠিন জিনিসও। গতবার দেশ থেকে এসেছিলেন বসুন্ধরা পটনায়ক, খুব নামকরা গাইয়ে। সবলুদের বাড়িতেই উঠেছিলেন, কারণ তিনি মাছ মাংস খান না। সকালে উঠে স্নান করে পুজো শেষ না হওয়া অবধি এক কাপ চা তো দূরের কথা, কারো সঙ্গে কথা অবধি বলেন না। এত সব হাঙ্গামা থাকলে কারো বাড়িতে থাকাই ভালো। তাছাড়া অপূর্ব শঙ্করের বংশধর বলে সবলুর বাবার খুব খাতির।
শুধু ভারতীয় মহলে নয়, সঙ্গীত রসিক বিদেশিদের কাছেও। উদ্যোক্তারা তাই ভেবেছিল বসুন্ধরা দেবী এদের সঙ্গে বেশ স্বচ্ছন্দভাবে থাকতে পারবেন। সবলুর খুব ভালো করে মনে আছে সেদিন সকালবেলাকার কথা। ওই শীতেও মাথা ভিজিয়ে চান করেছেন, লম্বা চুল পিঠের ওপর মেলে দেওয়া, লাল পাড় গরদ শাড়ি। সুটকেস থেকে সরস্বতীর পট বার করে সবে কার্পেটের ওপর আসন পাততে গিয়েছেন, এমন সময় তিনি থমকে গেলেন। সবলু কিছু না ভেবেই গুনগুন করে গাইছিল মালকোষ। বসুন্ধরা দেবীর এক হাতে ধরা রইল সরস্বতীর পট, অন্য হাত থেকে আসন পড়ে গেল। তিনি উৎকর্ণ হয়ে শুনতে লাগলেন সবলুর গান। একটু পরে নিজের খেয়ালে দৌড়ে অন্য ঘরে চলে গেল সবলু, কিন্তু বসুন্ধরা দেবীর মুখের চেহারা তার নজর এড়ায়নি। ভয়ঙ্কর অবাক হয়ে গেলে যেমন দেখায় তেমনই। সবলুর বাংলা ভাষায় প্রকাশ ক্ষমতা যদি ততটা জোরদার হতো, তাহলে সে স্তম্ভিত, বিস্ফারিত লোচন, চিত্রার্পিত ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারত। উনি কিন্তু সেই নিয়ে সবলুকে কিছু বলেননি। পরে খাওয়ার সময় বললেন, মিতা, তোমার ছেলেকে চমৎকার তালিম দিয়েছ তো। তোমার মধ্যে যে এত আছে আগে বলনি। মা খুব অবাক হয়ে বললেন, তালিম দেব আমি? তবেই হয়েছে, ও নিজে নিজেই শেখে। বসুন্ধরা আরও অবাক হলেন, তুমি সত্যি বলছো? ও কারো কাছে তালিম নেয়নি, নিজেই শিখেছে? শুভ্র এবার রসিকতা করার চেষ্টা করেন, না, নিজে নিজেই ঠিক বলা যাবে না। মানুষ শেখে দু জায়গা থেকে, হেরিডিটি আর এনভায়রনমেন্ট। ওর পরিবেশে সঙ্গীত না থাক, কিন্তু শিরার মধ্যে তো বইছে প্রপিতামহের রক্ত। প্রপিতামহ অর্থাৎ অপূর্ব শঙ্কর। তাঁর উল্লেখ হতেই বসুন্ধরা দেবী কানে হাত ছোঁয়ালেন। তারপর বললেন, কিছু মনে করবেন না মিস্টার ভট্টাচার্য, আপনাদের পরিবার এত বড় সঙ্গীতজ্ঞকে জন্ম দিল, আর তাঁর নিজের বংশেই সঙ্গীত চর্চা বন্ধ হয়ে গেল। শুভ্র বললেন, কেন বন্ধ হলো তার কারণ আছে। যদি আপত্তি না থাকে আমাকে বলবেন। আর কিছু নয়, এ ছেলেটিকে যদি পেতাম। কিন্তু না, আবার কানে হাত ঠেকালেন, আমার কি সে যোগ্যতা আছে? আশা করি অপরাধ নেবেন না। ও ছেলে নিজেই একদিন বিকশিত হবে, আপনার দাদুকে হয়তো ছাড়িয়ে যাবে। সে দিন দেখবার জন্য যেন ভগবান আমাকে আয়ু দেন। মিতা বললেন, পরে একদিন আপনাকে সব কথা বলবো। আজ তাড়াতাড়ি খেয়ে নিন, আপনাকে নিতে এখনই গাড়ি এসে যাবে। সবলু ছিল এই কথাবার্তার নীরব শ্রোতা। তাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে বুঝে এসে বেশ খুশিই হচ্ছিল। বসুন্ধরা দেবী চলে যাওয়ার আগে ওর মাথায় অনেকক্ষণ হাত রেখে আশীর্বাদ করলেন। মনে মনে কি বললেন উনিই জানেন। মুখে বললেন, দেশে যাও, কত ধন রত্ন তোমার জন্য গচ্ছিত রাখা আছে। ধনরত্নের কথা শুনে তার চোখ গোল গোল হয়ে গেল। উনি চলে যাবার পর বাবাকে সামনে পেয়ে সে জিজ্ঞেস না করে পারেনি, আচ্ছা বাবা, তোমার দাদুর যে সিক্রেট কেউ খুঁজে পাচ্ছে না, সেটা কি গুপ্তধন? বাবা তার পিঠে আলতো করে চাপড় মেরে বললেন, দূর বোকা। তাহলে উনি যে বললেন দেশে গেলে ধনরত্ন পাবে? সে অন্যরকম ধনরত্ন। বাবা তারপর তাড়াহুড়ো করে গাড়ি বার করতে ছুটলেন। বাবার সবসময়ই তাড়া। সন্ধ্যায় যখন ফিরবেন তখন কেমন মেজাজ থাকবে কে জানে। 3 অভ্রশুভ্রদের দাদুর বাড়ি ছিল বিশাল, সেকালে যেমন হতো। একটা বাইরের বাড়ি, সেখান থেকে সরু একটা গলিপথ দিয়ে ভিতর বাড়ির সঙ্গে সংযোগ। তখনকার দিনে অন্দরমহল একটু আলাদা রাখতে হতো। হুটহাট করে বাড়ির মেয়েরা বাইরের মহলে চলে আসতেন না। আর সিঁড়ি ছিল কত! এদিক থেকে ওদিক থেকে যেতে হলে একবার সিঁড়ি দিয়ে নামো, আবার ওঠো। ইন্দু বিন্দু আর শুভ্র অভ্র কখনো স্বাভাবিকভাবে সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতো না ছোটবেলায়। এক দৌড়ে সিঁড়ি নেমে সেই ঝোঁকেই ছুটে পরের সিঁড়ি ওঠা। সিঁড়ির 2 ধাপ 3 ধাপ থেকে লাফানোও ছিল কে কত বড় হয়েছে তার প্রমাণ দেওয়ার পরীক্ষা। অভ্র, যার ডাকনাম আবু, সে সকলের ছোট,
দাদা দিদিরা যখন সগর্বে 4 ধাপ থেকে লাফ মারে, তখন সে বেচারা 3 ধাপে ভয়ে ভয়ে দাঁড়িয়ে এই তো লাফাচ্ছি বলে পরের ধাপে নেমে আসত। ইন্দুমতি ছিল ভাই বোনদের মধ্যে বড়। তার স্বভাব বেশ ভারিক্কি। দাদু তাকেই সবচেয়ে ভালোবাসতেন। দাদুর অমর্যাদা দেখে তার এতই দুঃখ হয়েছিল যে পরে যখন অস্ট্রেলিয়া থেকে একটা স্কলারশিপ পেল, সে বিনা বাক্য ব্যয়ে সে দেশেই পাড়ি দিল। পরে ওখানকারই একটি গুজরাটি ছেলেকে বিয়ে করে সে মেলবোর্নেই থেকে গিয়েছে। বিন্দুমতির পড়াশোনায় মন ছিল না। তার মনে মনে আশা ছিল সে নাচ শিখে নাম করবে। কিন্তু বাড়ি থেকে সঙ্গীতের নামগন্ধ মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিলেন তাদের বাবা দয়াশঙ্কর। বেগতিক দেখে সে মন্টেসারি ট্রেনিং নিয়ে বাচ্চাদের পড়ানোতে মন দিল। এমন সময় জার্মানি থেকে সেদেশী একটি যুবক এখানে আসে। অপূর্ব শঙ্করের বিষয়ে একটা থিসিস লিখতে এসেছিল সে। বলাই বাহুল্য, দয়াশঙ্কর তাকে একেবারে পাত্তা দেননি। ছেলেটি কিন্তু অকুত ভয়। সে বকাবকি খেয়েও মোটেই দমল না। বাড়ির বাইরে ছেলেমেয়েরা কে কখন কোথায় যায় সেই তক্কে থাকত। এইভাবেই তার বিন্দুর সঙ্গে আলাপ হয়। পরে যখন বিন্দুকে সে বিয়ে করে দেশে নিয়ে যেতে চাইল, দয়াশঙ্কর পরম আনন্দে মত দিলেন। যাক, তাহলে এই মেয়েটার মাথা থেকে নাচের ভূত ছাড়বে। জার্মানি অনেক দূরের দেশ, সেখানে গেলে অন্তত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের হাওয়া তাকে ছুঁতে পারবে না। শুভ্রকে তিনি খুবই চোখে চোখে রেখেছিলেন। বাড়ি থেকে তবলা, তানপুরা, সারেঙ্গি ইত্যাদি যত রকম যন্ত্র আছে সব তো কবেই আর্কাইভে চলে গিয়েছিল, আর একটিও যাতে আমদানি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি ছিল তাঁর। শুভ্র অভ্রদের মা কম বয়সে মারা যান। তিনি থাকলে হয়তো বাড়ির আবহাওয়া অন্যরকম হতো, হয়তো শুভ্র বিদেশেও চলে যেত না। অভ্র দেশেই রয়ে গেল। দাদুর মৃত্যুর পর ওই বিশাল বাড়ি 4 ভাগ হয়ে গিয়েছিল। দয়াশঙ্কর ছাড়া তাঁর 3 ভাই বোন যে যার অংশ বেচে দেন। বাবার স্মৃতির প্রতি একনিষ্ঠ ছিলেন বলে দয়াশঙ্কর সেই সাবেকি বাড়িকেই কোনো মতে মেরামত করে এখানে একটা বাথরুম, ওখানে একটা ঢাকা বারান্দা এইভাবে বাসযোগ্য করে নিয়েছিলেন। কিছুটা অংশ ভাড়াও দেয়া হয়েছিল। বাড়িতে থাকার মধ্যে তো কেবল তিনি আর আবু। আবুর বিয়ে দেবার ইচ্ছে ছিল, কিন্তু সেখানেও এক সমস্যা। গান বাজনা জানে না এমন মেয়ে কোথায় পাওয়া যাবে? তারা কি দেশ থেকে উবে গিয়েছে? ব্যাপার স্যাপার দেখে বীতশ্রদ্ধ হয়েই বোধহয় উনি সহসা একদিন হার্ট ফেল করলেন। তারপর এই বাড়ির আবহাওয়া পাল্টাতে শুরু করল। আবু যাকে বিয়ে করল সে মেয়েটির সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকল সেতার। আবার তবলা পেটার শব্দে আর সেতারের ঝংকারে বাড়ি সরগরম হয়ে উঠতে লাগলো। গানের জলসা বসত। আবু আর সুকৃতি একটা ক্লাব করল, যাদের উদ্দেশ্যই ছিল ভালো গান বাজনার প্রসার, ছেলে মেয়েদের মধ্যে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টি করা। তারা এই কাজে এখানে ওখানে যেত। গান বাজনার আসরের ব্যবস্থা করা, সঙ্গীত নিয়ে বক্তৃতা, সেমিনার, ভালো ভালো সঙ্গীতজ্ঞদের নিমন্ত্রণ করে আনা, এইসব ছিল তাদের ব্রত। অপূর্ব শঙ্করের নামে সঙ্গীত রিসার্চ একাডেমিতে তারা একটা স্কলারশিপেরও ব্যবস্থা করল। এই সময়েই সবলুকে নিয়ে তার মা দেশে বেড়াতে এলেন। সবলু যেন জলের মাছ জলে ফিরে এলো। ভোরবেলা কাকি রেওয়াজে বসতেন। যত সকালই হোক সবলু তার সঙ্গ ছাড়ত না। অত ভোরে চান করা অবশ্য তার পোষাতো না, কিন্তু কাকি চান করে ধূপ জ্বালিয়ে অপূর্ব শঙ্করের ছবিকে প্রণাম করে সেতারে হাত দিতেন। একদিন অনেকক্ষণ চুপ করে বসে আছেন তিনি সেইভাবে, তখনও তারে টুংটাং শুরু হয়নি। কি ব্যাপার? সবলু তাকিয়ে দেখে তাঁর 2 চোখ দিয়ে জলের ধারা নেমেছে। সবলু ভয়ানক আশ্চর্য হয়ে বলল, কাকি, তোমার কি হয়েছে? আবু বকেছে? কাকি মলিন হেসে বললেন, না রে, কেউ বকেনি, আমি নিজেই নিজেকে বকছি। সে আবার কি? কাকি মাঝে মাঝে এমন সব কথা বলেন সবলু যার মানে বুঝতে পারে না। এমনিতে কাকি দারুণ হাসি খুশি, কিন্তু সকালবেলায় একা সেতার নিয়ে বসলেই তাঁর চেহারা অন্য রকম হয়ে যায়। সবলু নাছোড় বান্দা। সে বলল, নিজে আবার নিজেকে বকা যায় বুঝি? তুমি আমার কাছে লুকোচ্ছ। পাগল ছেলে, তোর কাছে কেন লুকোবো? কেন, কি আমি ছোট?
কাকি মিষ্টি করে হেসে বললেন, বাংলাটা ঠিক হলো না। কেন কি বলতে হয় না, বলতে হয় কেন না। আচ্ছা বাবা, আচ্ছা, কেন না, কেন না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কেননা আমি ছোট। এবার ঠিক হয়েছে? বাংলাটা ঠিক হয়েছে, কিন্তু তুই যা বললি তা ঠিক নয়। তোর কাছে লুকোবো কোন দুঃখে? এটা তো আমাদের পরিবারের লজ্জা। সবলু নড়ে চড়ে বসল। তার মানে কাকি এবার তাকে এমন কিছু খুলে বলবেন জানিয়ে এ বাড়িতে কেবল কানা ঘুষোই শুনে এসেছে সে। সরাসরি কোনো কথা অন্তত তার সামনে হয়নি। অথচ আন্দাজে সে ঠিকই বুঝতে পারে তার বাবার ঠাকুরদাকে নিয়ে এমন কিছু হয়েছিল যার জন্য একই সঙ্গে গর্ব আর লজ্জা 3 পুরুষ ধরে এই বাড়িকে তাড়া করে বেড়াচ্ছে। অপূর্ব শঙ্কর খুবই বিখ্যাত লোক। ছোট বুয়ার জার্মান বর তো তাঁকে নিয়েই ডক্টরেট করে কোথায় খুব বড় কি কাজ পেয়েছে। কিন্তু সেই সঙ্গে এমন কিছু ঘটেছিল যার প্রতিক্রিয়াতে বাবার বাবা মানে তার ঠাকুরদা বাড়ি থেকে গান বাজনা চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলেন। একদিন ঠাট্টা করে ও মাকে বলেছিল দাদু ছিলেন আওরঙ্গজেব। মা শিউরে উঠে বলেছিলেন, চুপ করো, চুপ করো, যা বোঝো না তা নিয়ে তর্ক করতে এসো না। সেই শুনে সবলু একেবারে চুপ। মা ঠিক বলেননি। তর্ক সে করতে যায়নি। মা বাবার সঙ্গে মুখে মুখে তর্ক তার ক্লাসের অনেকে করে বটে, কিন্তু সে করে না। কেন করে না কেউ জিজ্ঞেস করলেও সে বলতে পারবে না। ওটা ওর স্বভাবেই আছে। নিজে বসে থাকলে বড়রা কেউ ঢুকলে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এটাও কেউ তাকে শিখিয়ে দেয়নি। আজ কাকি যখন নিজে থেকে তাদের পারিবারিক গোপন কথা খুলে বলতে রাজি, তখনও সবলু অহেতুক কৌতূহল প্রকাশ করল না। শুধু বলল, কাকি, সেতারটা তাহলে ঢাকা দিয়ে দিই। কাকি অন্যমনস্কভাবে বললেন, দিবি? আচ্ছা। তার মন ততক্ষণে চলে গিয়েছে অনেক দূরে, অতীতে। চোখের সামনে ভেসে উঠছে বিরাট বড় শামিয়ানা, চারদিকে ঝুলছে ফুলের মালা, ঝাড় লণ্ঠন, সার বেঁধে পাতা ভালো সোফা, গদিওয়ালা চেয়ার, তাতে বসে আছেন ভারত বিখ্যাত গায়ক বাদকরা। মাইকের সামনে দাঁড়িয়ে একজন ঘোষণা করছেন, এবারে আমরা আপনাদের সামনে উপস্থিত করছি এমন একজনকে যার জন্য এমনকি সারা রাত্রি, সারা মাস, সারা বছর বসে থাকলেও প্রতীক্ষা সম্পূর্ণ হয় না। আপনাদের সামনে আসছেন সেই ওস্তাদের ওস্তাদ, পণ্ডিত অপূর্ব শঙ্কর। হাততালির শব্দে ভরে উঠল সভা। কাকি সেই দৃশ্য থেকে চোখ না ফিরিয়ে বললেন, সবলু, শুনতে পাচ্ছিস? সবলু এদিক ওদিক তাকিয়ে বলল, কি? ঢেউয়ের গর্জন। মঞ্চে আসছেন পণ্ডিত অপূর্ব শঙ্কর। হ্যাঁ, শুনবার চেষ্টা করছি। তুমি বলে যাও। তুমি বললেই আমি ছবিটা ভাবতে পারবো। ঢেউয়ের গর্জন সমানে চলেছে। তারই মধ্যে 1 পা 2 পা করে মঞ্চে উঠে এলেন দিগ্বিজয়ী সম্রাটের মতো একজন মানুষ। তাঁর সর্বাঙ্গ দিয়ে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। তাঁর সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা শাল থেকে। তাঁর পিছনে পিছনে কারা আসছেন বোঝা গেল না। তাঁরা বুঝি স্বর্গের দেবদূত, এইমাত্র ইন্দ্রের সভা থেকে তানপুরা নামিয়ে রেখে এখানে উদয় হয়েছেন। সকলে যেন স্বপ্নের ঘোরের মধ্যে আছেন। অপূর্ব শঙ্কর আসন পিঁড়ি হয়ে বসলেন। তাঁর দুপাশে পিছনে ঘিরে বসে গিয়েছে যন্ত্রী শিষ্য তবলিয়াদের দল। আশ্চর্য মূর্ছনা জেগে উঠল। এ সঙ্গীত যেন এই পৃথিবীর নয়, কোন দূর নক্ষত্র লোক থেকে ভেসে আসছে এই সুর, এই বাজনা। হঠাৎ এক বেসুর শব্দে এই মায়াজাল খান খান হয়ে গেল। সামনের সারিতে বসা এক ওস্তাদ উঠে দাঁড়িয়ে বেশ তীব্র গলায় বললেন, ওস্তাদজিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। গান থেমে গেল। এ আবার কি হলো? দর্শকরা হতভম্ব। সবাই প্রায় দম বন্ধ করে অপেক্ষা করে আছে কি হয় দেখার জন্য। সামনের গদি আঁটা চেয়ারে বসা গাইয়েদের মুখে কিন্তু কুটিল হাসি। বোঝাই যাচ্ছে তাঁরা আগে থেকে মতলব এঁটেই এসেছিলেন সবার সামনে পণ্ডিত অপূর্ব শঙ্করকে অপদস্থ করবেন বলে। তাঁরা পরিস্থিতিটা উপভোগ করছেন বোঝাই যাচ্ছে।
অপূর্ব শঙ্কর হাত জোড় করলেন, মাথা নিচু করে বললেন, ফরমাইয়ে। আপনি সেই রাগটা গাইবেন সকলের সামনে, যদি সাহস থাকে। মুখ লাল হয়ে গেল অপূর্ব শঙ্করের, তবু তিনি রাগ করলেন না, কড়া কথায় উত্তর দিলেন না। আর একবার হাত জোড় করে বললেন, আপনারা আমাকে মাফ করবেন। কেন? আপনার পক্ষে সেই রাগ আর একবার গাইতে অসুবিধে কি? সে আমি আপনাদের বলতে পারবো না। মাফ করবেন। আপনাদের এই অনুরোধ রাখতে না পারার জন্য আমি 1000 বার মার্জনা চাইছি। আপনি চান এই রাগ আর কোনোদিন কেউ গাইবে না, কেউ জানবে না? তার জন্য উপযুক্ত হতে হবে। যোগ্য উত্তরাধিকারীর জন্য আমি সেটা রেখে যাচ্ছি। তাহলে আপনার যোগ্য উত্তরাধিকারীদের আপনার গান শোনাবেন, আমরা চললাম। আগে থেকে পরামর্শ করাই ছিল। অপূর্ব শঙ্করের অপমান সম্পূর্ণ করার জন্য সমস্ত বড় বড় গাইয়ে বাজিয়ে সভা ছেড়ে উঠে চলে গেলেন। বিশাল মঞ্চের মধ্যে মাথা নিচু করে বসে রইলেন অপূর্ব শঙ্কর। দর্শকরা খানিকক্ষণ চুপ করে থাকার পর গুঞ্জন শুরু হলো। ওস্তাদজি উঠে দাঁড়ালেন। তিনি চলে যাচ্ছেন বুঝতে পেরে মহা হট্টগোল শুরু হলো। আমরা আপনাকে চাই, আমরা আপনার গান শুনতে চাই। কিন্তু কোনো কথায় কান না দিয়ে ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে গেলেন তিনি। সোজা গিয়ে গাড়িতে উঠলেন। উদ্যোক্তারা ছুটে গেল, কেউ কেউ তাঁর পা জড়িয়ে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। অপূর্ব শঙ্কর কেবল একটাই কথা বারবার বলে গেলেন, আপনারা আমাকে মাফ করুন, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। যে তাঁর পায়ের কাছে শুয়ে পড়েছিল তাকে তিনি সস্নেহে টেনে তুললেন, বললেন, ছি, এমন করে নিজের অমর্যাদা করো না। মাথা যেন সবসময় উঁচু থাকে, নিজের বিশ্বাসে অটল থেকো। চরম বিশৃঙ্খলা আরম্ভ হলো সভায়। অনেকে ভোর রাত অবধি বসে রইল, যদি কোনো মতে বলে কয়ে ওস্তাদজিকে ফিরিয়ে আনা যায়। কিন্তু বসে থাকাই সার হলো। উনি যে আর গাইবেন না, কোনো দিন আর গাইবেন না, সে কথা ঘোষণা করার মতো সাহস উদ্যোক্তাদের কারও হলো না। অত্যন্ত মলিন বিষণ্ণভাবে সকাল হলো। মুখ শুকনো করে রাত জাগা চোখে হাজার হাজার লোক যে যার বাড়ির দিকে হাঁটা দিল। এমন শোকের দিন দেশের ইতিহাসে বোধহয় কমই এসেছে। কাকি চুপ করলেন। সবলু অনেকক্ষণ পরে বলল, আমি দেখতে পেলাম কাকি, স্পষ্ট দেখলাম পিচের রাস্তা জলে চকচক করছে। ওটা ভোরের শিশির, একটু রোদ ওঠার পরে অবশ্য ওটা আর থাকেনি, উবে গিয়েছিল। 4 একটা কথার মানে তুমি আমাকে বুঝিয়ে দেবে, আবু? অভ্র তখন চিঠি লিখছিলেন। তাঁদের সঙ্গীত সার্কেলের সাপ্তাহিক সভার জন্য নিমন্ত্রণপত্র। বেশ মজা করে চিঠিগুলো লেখা হয়। কবে কার কাছে এই চিঠি যাবে আগে থাকতে বলা হয় না। যিনি পান তিনি হঠাৎই এই সম্মানে আশ্চর্য ও আনন্দিত হন। অভ্রশঙ্করদের বাড়ির সাপ্তাহিক সভায় গান শোনার নেমন্তন্ন পাওয়া খুবই সৌভাগ্যের কথা। অভ্র মাথা না তুলেই বললেন, বলো, কি কথা? খুব শক্ত না তো? যোগ্য উত্তরাধিকারী মানে কি? অভ্র এবারে লেখা ছেড়ে পিঠ সোজা করে বসলেন। কথাটা কি সূত্রে শুনেছিস? কাকি বলেছে। কি বলেছে? তোমার দাদু নাকি বলেছিলেন, যোগ্য উত্তরাধিকারীর জন্য আমি এই রাগ রেখে গেলাম। অন্য ওস্তাদরা তাতে চটে গিয়ে বলেছিল, তাহলে যোগ্য উত্তরাধিকারীকেই গান শোনাবেন, আমরা চললাম। অভ্র চুপ করে গেলেন। অন্যমনস্ক হয়ে বলতে লাগলেন,
এটা সুকৃতিকে বড় কষ্ট দেয়। অত বড় একজন গুণী লোকের যোগ্য উত্তরাধিকারীর জন্য আমাদের এতদিন বসে থাকতে হচ্ছে। আমরা তো তাঁর যোগ্য কেউ হতে পারিনি। অভ্র চুপচাপ গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেলেন সবলু বেশি শক্ত বাংলা বুঝতে পারে না। যোগ্য উত্তরাধিকারী কাকে বলে এটাই তার প্রশ্ন ছিল। সবলু খানিকটা আন্দাজে বুঝল। সে এবারে অন্যদিকে প্রসঙ্গটা আক্রমণ করল। কেন? যোগ্য উত্তরাধিকারী ছাড়া অন্য কেউ সেই রাগ শিখতে পারে না? কম যোগ্য কেউ? অভ্র বললেন, শিখবে কোত্থেকে রে, সেটাই তো ওর সিক্রেট। উনি এই সিক্রেট আর কাউকে দেননি বলেই তো ওদের এত রাগ, এমনকি সরকার কেউ না। ওর তো শর্তই ছিল তাই। কিসের শর্ত? কেন ইতিহাস বইয়ে পড়িসনি? গান দিয়ে দুষ্টু লোকদের মনের ভাব বদলে তাদের সৎপথে ফিরিয়ে আনা। হ্যাঁ, আমি পড়েছি, কিন্তু তাতে তো কেবল টেকনিক্যাল কথা আছে। তোমার দাদু কাদের কাছে গান শুনিয়েছিলেন? তারা কি পুরোপুরি বদলে গিয়েছিল? তাহলে তোকে বলি শোন। বলা কি যায়, তুইই হয়তো সেই সুযোগ্য উত্তরাধিকারী। তোরও গলা উঠে যায় তার সপ্তকের শেষ পর্দা অবধি, দাদুর যেমন যেত। বিন্দু ইন্দুদের ছেলে মেয়েগুলো তো সাহেব বনে গিয়েছে, ওদের রাস্তা অন্যদিকে। তাহলে বাকি রইলি তো শুধু তুই। সে যাকগে, তুমি তোমার দাদুর কথা বলো। কি করেছিলেন উনি, আর কেনই বা করেছিলেন? তাহলে শোন। অনেক দিন আগে একদল উগ্রপন্থী খুব শক্তিশালী হয়ে উঠে যা ইচ্ছে তাই আরম্ভ করেছিল। ও, উগ্রপন্থী কাদের বলে? উগ্রপন্থীরা হিংসায় বিশ্বাস করত। তাদের হাতে বন্দুক, পিস্তল, বোমা, স্টেনগান এইসব থাকতো। স্টেনগান? হ্যাঁ, এমনকি রকেট, মিসাইল অবধি। ওরা কি মধ্য এশিয়া থেকে এসেছিল বাবরের মতো? মধ্য এশিয়া থেকে? আবু খুব একচোট হেসে নিলেন। না, অত দূর যাবার দরকার কি, ওরা দেশের মধ্যেই ছিল। কোথা থেকে ওরা স্টেনগান পেত? পুলিশ কেন ওদের কাছ থেকে স্টেনগান কেড়ে নিত না? সে অনেক কাণ্ড। চেষ্টা কি কম করা হয়েছিল? অনেক উগ্রপন্থী মারাও পড়েছিল, কিন্তু কোথা থেকে আরও উগ্রপন্থী হাজির হতো যখন তখন, যেখানে সেখানে। তারা নিরীহ মানুষদের নির্বিচারে খুন করতে দ্বিধা করতো না। মানে খুন করা ওদের কাছে ছিল অতি সাধারণ ব্যাপার। হয়তো বাসে করে লোকেরা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছে, মাঝ রাস্তায় বাস থামিয়ে দুধ দাঁড়িয়ে গুলি চালিয়ে দিল। কতজন মারা গেল, কত জখম হলো। একবার তারা অতলান্তিকের ওপরে একটা প্লেন উড়িয়ে দেয়। সবলু ভয়ানক আশ্চর্য হয়ে বলল, সে কি? এত সাহস ওদের কোথা থেকে হচ্ছিল? পুলিশ কেন ওদের জেলে পড়ছিল না? সেই তো হচ্ছে কথা। এদের সঙ্গে কিছুতেই পেরে ওঠা যাচ্ছিল না, জেল সব ভর্তি হয়ে গেল। আবার জেলে যাদের পোড়া হচ্ছে তাদের মধ্যে সবাই হয়তো উগ্রপন্থী নয়। ভুল করে দু চারটে নির্দোষ লোককেও বন্দি করে ফেলা হয়েছে। কেননা কে উগ্রপন্থী আর কে উগ্রপন্থী নয় চেনা তো খুব মুশকিল। সেই নিয়ে খুব হইচই। তারপর? তারপর সরকার থেকে ঘোষণা করা হলো যে এই সমস্যার ঠিক সমাধান যে বার করবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সমাধান যাতে রক্তপাত না হয়। রক্তপাত? মানে বন্দুক ছুঁড়ে মানুষ মেরে নয়, অন্য কোনোভাবে উগ্রপন্থীদের সঙ্গে মোকাবিলা করা। যীশুখ্রিস্ট যেমন বলেছিলেন, এক গালে কেউ চড় মারলে আরেক গাল বাড়িয়ে দিও। না, এখন আর তাতে কেউ রাজি ছিল না। কে আর স্বাদ করে বুলেট খেতে চায়? তাহলে কি করে সমাধান হলো? সেখানেই তো আমার দাদুর বাহাদুরি। উনি একটা প্রস্তাব দিলেন। সেটা হলো এই রকম, উনি জেলে গিয়ে বন্দীদের সঙ্গে একা দেখা করবেন, কেউ ওর সঙ্গে থাকবে না। উনি একটা এক্সপেরিমেন্ট করতে চান। সরকারের তখন এমন অবস্থা যে যত রকম উদ্ভট প্রস্তাবই হোক না কেন তাতেই তারা রাজি। দাদুকে প্রথমে নিয়ে যাওয়া হলো দিল্লি তিহার জেলে। সেখানে কি ঘটেছিল কেউ জানে না, কারণ প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। প্রত্যক্ষদর্শী মানে নিজের চোখে যে দেখেছে, আই উইটনেস। তারপর? কিন্তু ঘটনা এই যে প্রথম দল উগ্রপন্থীকে যখন ছেড়ে দেওয়া হলো, তারা বন্দুক ফেলে সোজা চলে গেল গ্রামে খেতিবাড়ি করতে। তাদের সঙ্গী সাথী সকলে কোনোদিন যে বন্দুক ধরেছে এমন তাদের হাবভাবে মনে হতো না। এইরকম একের পর এক দলকে ছেড়ে দেওয়া হতে লাগলো। দাদু তাদের কানে কি মন্ত্র দিলেন কেউ জানে না। উনি ওদের মগজ ধোলাই করলেন বলো?
বলতে পারিস? শুধু মগজ কেন, মগজ আমি বলতে রাজি নই, কারণ মগজ থাকলে তো তাকে সাফসুতরো করা হবে। মগজ থাকলে কি তারা যে কর্ম এতদিন ধরে করছিল তা কেউ করে? যাকে মগজ ধোলাই না বলে বরং বলতে পারিস মানসিক পরিবর্তন, হৃদয় ধোলাই, চেঞ্জ অফ হার্ট। তারপর? তারপর আর কি, এইভাবে চলল। দাদুকে নিয়ে যাওয়া হয় এক জেল থেকে অন্য জেলে। সেখানকার বন্দিরা 7 দিনের মধ্যে ছাড়া পায়, তারা সব অন্য মানুষ। তোমার দাদু তাদের কাছে গান গাইতেন? ঠিক সেই কথাই তুই সব ইতিহাস বইয়ে পাবি, কারণ এই ঘটনা শুধু দেশের ওই অঞ্চলে যে সুখ শান্তি ফিরিয়ে আনলো তা নয়, আমাদের ডিফেন্স মানে রণকৌশল নীতির ওপরও এর প্রভাব হলো বিরাট। বলাই বাহুল্য, সকলে দাদুর ওপর খুব খুশি হয়নি। খুশি হয়নি? কি করে হবে? দাদু প্রমাণ করলেন গান গেয়ে লোকের হাত থেকে বন্দুক ফেলে দেওয়া যায়। তাহলে তো অনেকের অন্ন উঠল। কি করে? তার মানে যারা বন্দুক বেচে খেত? চোখ গোল গোল করে সবলু জিজ্ঞেস করল, তারা কি তোমার দাদুকে মেরে ফেলবার চেষ্টা করেছিল? ঠিক তা নয়, তবে দাদুর বিরুদ্ধে একদল লোক খুব লাগলো। দাদু আবার ছিলেন আদর্শবাদী। সঙ্গীতের অপব্যবহার যাতে না হয়। অপব্যবহার মানে উল্টোপাল্টা ব্যবহার যাতে না হয়, সেজন্য তিনি কাউকে এই সিক্রেট শেখালেন না। উনি নিজেও কখনো এই রাগ আর গাননি, আর কেউ কখনো শোনেওনি। তাই বুঝি ওস্তাদরা চটে গিয়ে সভা ছেড়ে চলে গিয়েছিল? সেটার কারণ অন্য। তারা দাদুকে অবিশ্বাস করেছিল। তারা বলেছিল এসব গল্প কথা। তানসেন মেঘ রাগে বৃষ্টি নামাতেন, দীপক রাগে আগুন জ্বালিয়ে দিতেন, এসব বাস্তবে ঘটা সম্ভব নয়। যদি সত্যি এমন রাগ তুমি রচনা করে থাকো যাতে ঘোর পাপিষ্ঠ নিষ্ঠুর লোক ভদ্র সদাচারী হয়ে যায়, তাহলে গেয়ে শোনাও সেই রাগ। তোমার দাদু গেয়ে শোনাননি? না। গভর্নমেন্ট বলল আমরা 5 লাখ টাকার বদলে এই রাগের রাইট কিনে নিচ্ছি। দাদু বললেন তা হয় না, দরকার নেই আমার 5 লাখ টাকা, আমি দিব্যি আছি। সরকার থেকে বলা হলো আচ্ছা তাহলে 10 লাখ। দাদু তাতে মুচকি হেসে জবাব দিয়েছিলেন, বেচবো না যখন বলেছি, কোটি টাকা দিলেও বেচবো না। তাহলে কি এই রাগ সত্যিই কেউ জানল না? তখনই তো দাদু এই কথাটা বলেন। কথাটা শুনেই অন্য ওস্তাদরা ক্ষেপে গিয়েছিল। উনি বলেছিলেন যোগ্য উত্তরাধিকারীর জন্য সেটা রেখে গেলাম। কেননা আসলে উনি ঠিকই বলেছিলেন, অযোগ্য লোকের হাতে পড়লে যাতাকাণ্ড হয়ে যেত। সুকৃতি এই সময় ঘরে ঢুকে বললেন, হলো তোমার ঠিকানা লেখা? কিন্তু দুজনের গম্ভীর মুখ দেখে বুঝলেন গুরুতর কিছু একটা ঘটতে চলেছে, তাই দাঁড়িয়ে গেলেন। অভ্র বলে চললেন, এখন 2টো প্রশ্ন আমাদের সামনে। 1, যোগ্য উত্তরাধিকারী কে? আর সবলু বলল, 2, সেটা কোথায় লুকোনো আছে? ঠিক বলেছিস সবলু, আমরা তো খুঁজতে কিছু বাকি রাখিনি, অথচ এখানেই আছে কোথাও। সবলু চিন্তিত মুখে বলল, কর্তা বাবার সব জিনিসপত্র তো আর্কাইভে চলে গিয়েছে, তাই না? হয়তো ওর মধ্যেই ছিল। সম্ভব নয়, তন্ন তন্ন করে সব ক্যাটালগ করা হয়েছে, তাতে নেই। মনে হয় উনি বুদ্ধি করে এমন জায়গায় রেখে গিয়েছেন যেখানে সরকারি মহলের নজর পড়বে না। সেটা কোথায় তাহলে? আচ্ছা আবু, উনি মারা যাওয়ার পর বাড়িতে কোনো অদল বদল হয়েছে কি? তা কিছু তো বাবা করেছিলেন, তবে ঠাকুরদার ঘরে যেন হাত না দেওয়া হয় এই রকম ওর নির্দেশ ছিল। সেখানে তাই যা যেখানে ছিল ঠিক তেমনই রাখা আছে এই 50 বছর। আনন্দে চকচকে হয়ে উঠল সবলুর মুখ। তাহলে তো ওখানেই আছে। সে কি আর আমরা ভাবিনি? খুঁজেছি, ওখানেও খুঁজেছি। তবে কি জানিস, খালি ঘর, একটা বাক্স কিংবা আলমারি অবধি নেই যে দেখব। দেওয়ালে গাঁথা থাকতে পারে। এটা মন্দ বলিসনি, এরকম একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। তবে কি, উনি আবার বারবার বলে গিয়েছিলেন ওর ঘরে যেন হাত না দেওয়া হয়। দেওয়াল ভাঙতে গেলে তো ওর নির্দেশ অমান্য করা হবে, তাই না? তুই কি বলিস? সবলু একটু মাথা চুলকে নিল। তার ঠিক। চলো না, আমরা একটু ও ঘরে যাই। আবু একবার সুকৃতির দিকে তাকালেন। চিঠিগুলো পোস্ট করার তাড়া অবশ্য ছিল, কিন্তু এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই।
ছাদের এক কোণে ছোট ঘরের মাঝখানে দাঁড়িয়ে কাকি বললেন, ভাবতে চেষ্টা কর, এই চৌকিতে বসে উনি রেওয়াজ করছেন ভোর থেকে, খোলা জানলা দিয়ে সূর্যের প্রথম আলো। সবলু তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, উনি জানলার দিকে মুখ করে বসতেন? না, শুনেছি পূব দিক থেকে রোজ আলো এসে ওর পিঠে পড়ত। তার মানে উনি এই আয়নাটার দিকে তাকিয়ে রেওয়াজ করতেন? না, আয়না ছিল না, আবু বলে উঠলেন। আমি শুনেছি আয়নাটা পরে লাগানো হয়, তখন উনি গান ছেড়ে দিয়েছেন। গান ছেড়ে দিতে বাধ্য করেছিল যারা, তাদের আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। কি গলা, কোথায় চলে যেত তার সপ্তকের শেষ পর্দায়। সবলু ততক্ষণে চৌকির ওপর আসন পিঁড়ি হয়ে বসে অদৃশ্য তানপুরা হাতে তুলে নিয়েছে, সুর ভাঁজতে আরম্ভ করেছে। তার মুখ আয়নার দিকে, গলা ছেড়ে গায়। অন্তত আর একদিন এ ঘরে এমন কেউ গান করুক যার গলা তার আর নি অবধি চলে যায়। ফিরে চল আপন ঘরে, গান ধরল সবলু। আবু আর কাকি চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন। ক্রমশ চড়তে লাগলো সবলুর গলা। মনে হলো কর্তা বাবার প্রতিভা আজ তার গলাকে চালাচ্ছে। সমস্ত ঘর গম গম করতে লাগলো সুরের মূর্ছনায়। আয়নার কাঁচটা কাঁপতে লাগলো। সেটা কি চোখের ভুল? আবু কাকি দুজনেই চোখ রগড়ে ভালো করে তাকালেন। সবলু তখন গাইছে, আকাশে পাখি গাহিছে ডাকি, মরণ নাহি মরণ নাহি। প্রথমে খিসখিস করে একটা আওয়াজ, তারপর একেবারে চুরমার হয়ে ঝরে পড়ল আয়নার কাঁচ। সবলুর গান থেমে গেল। দৌড়ে এলেন আবু আর কাকি। এটা কি হলো? আরে এই তো। ভাঙা আয়নার পেছন থেকে উঁকি মারছে একটি ছোট্ট ক্যাসেট। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।